মেঘকুঞ্জের ইলশেগুড়ি লেখনীতে মিশকা মন পর্ব নাম্বার ২৮। দুপুরের খাবার খেতে বের হয়ে ইচ্ছের সাথে দেখা হলো অনুভবের। যদিও সকালের খাবারটাও তার পেটে পড়েনি। অফিস থেকে ফিরে ল্যাপটপে কিছু কাজ করতে বসেছিল, কিন্তু অদ্ভুত বিষয়, ইচ্ছে একবারও রুমে আসলো না। কয়েকবার ডাক দিতে চেয়েও পারেনি। বাড়ি ভর্তি মানুষজন, সবাই কি মনে করবে, তাই আর ডাকেনি অনুভব। চেয়ার টেনে বসতেই অনিমা বেগম ইচ্ছেকেও তার পাশে বসিয়ে দিলেন। আকলিমা বেগম পাতে খাবার দিতে দিতে বললেন, অনু বেটা, এসব কি শুনছি? তুমি সকাল সকাল নতুন বউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছো, আবার বাড়ি ফিরে একবারও তার খবর নিলে না। তুমি কি তোমার কাকামণির মতো হয়ে যাচ্ছ? এটা কি ঠিক বলো? অনুভব এবার পাশের চেয়ারে বসা ইচ্ছের দিকে ভালোভাবে তাকালো। ইচ্ছে মুখ গোমড়া করে অন্য মুখে চেয়ে আছে, ভুলেও তার দিকে তাকাচ্ছে না। অনুভব রাগ করার কারণ বুঝলো, নিশ্চয় চিরকুটটা সে পায়নি। তবে এখন সবার সামনে নিজের দোষ স্বীকার করে বলল, আমার ভুল হয়ে গেছে কাকিমণি, আর হবে না। আকলিমা বেগম খুশি হয়ে গেলেন। ইচ্ছে তবুও মুখ গোমড়া করে রইল। আনোয়ারা বেগম আর শফিক সাহেব মিটিমিটি হাসছিলেন। তাদের পারিবারিক বিষয়ে তারা কথা বলবে না, তবে মনে মনে দুজনেই বেশ খুশি হলেন। একটু পরে আবির, আরিয়া, ওহি, জিনিয়া, জিহান একসাথে এসে খেতে বসলো। সবাই খাচ্ছে, তবে ইচ্ছে খাবার নাড়াচাড়া করছে কিন্তু খাচ্ছে না। তা দেখে অনুভব ফিসফিস করে বলল, খাবারের ওপর রাগ করো না, ওদের তো দোষ নেই। ইচ্ছে তবু রিয়াকশন দিল না। অনুভব বিরক্ত হলো। টেবিলের নিচ দিয়ে ইচ্ছের হাত চেপে ধরল। সাথে সাথে চমকে উঠল ইচ্ছে। খাবারের দিক থেকে চোখ সরিয়ে অনুভবের দিকে বড় বড় করে তাকিয়ে রইল। ওভাবে তাকিয়ে লাভ নেই, চুপচাপ খাও। ইচ্ছেও আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, সবাই দেখবে, হাত ছাড়ুন। তাহলে চুপচাপ খাবার শেষ করে আমার সাথে রুমে যাবে? পারবো না, আপনি হাত ধরেই রাখুন। অনুভব এবার নিজেই টাসকি খেয়ে তাকিয়ে রইল। কি মেয়েরা বাবা, বংশধরী তেরা। হুট করে শফিক সাহেব বললেন, এমপি মশাই, আপনার সমস্যা হলে বলতে পারেন, আমরা সবাই টেবিল খালি করে দিব। তার কথা শেষ হওয়ার সাথে সাথে সবাই হাসতে শুরু করলো। তাদের কর্মকাণ্ড সবাই খেয়াল করেছে, কিন্তু সবাই না দেখার ভান করে এত সময় বসেছিল। ইচ্ছে আর খাওয়া হলো না। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো। এক দৌড়ে চলে গেল। আটছি বলে আর পিছু পিছু অনুভবও উঠে গেল। সবাই আরেক দফা হাসলো। অনুভব রুমে এসে দেখলো ইচ্ছে চাদর দিয়ে মুখ ঢেকে বসে আছে। মুচকি এসে বলল, মুখ ঢেকে রেখেছে কেন? ইচ্ছে ওভাবে থেকেই বলল, সারা বাড়ি জুড়ে ফুলের সাজসজ্জা, ইচ্ছের পাচ্ছে এখন ভীষণ লজ্জা। অনুভব ইচ্ছের মুখ থেকে চাদর সরিয়ে বলল, তোমার লজ্জাও আছে? ব্যাস, ইচ্ছে তেতে উঠল। তাতে দাঁত চেপে বলল, বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে? কিভাবে কথা বলে? আল্লাহর কি অপরূপ সৃষ্টি, বউয়ের সাথে কথা বলতে হয় মিষ্টি মিষ্টি। ইচ্ছের চোখের সামনে আসা চুলগুলো ফুদিয়ে উড়িয়ে তার কবিতার সাথে তাল মিলিয়ে বলল, ওহির বাগানে ধরেছে ফুল, আমার হয়েছে মস্ত বড় ফুল। দুজনেই হেসে ফেলল। অনুভব ইচ্ছে নাকের ওপর একটা টোকা মারল। তার দেখা দেখি ইচ্ছেও মারল। বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মুচকি হেসে চলে গেল ওহি। যাক, অবশেষে দুজন দুজনের সাথে স্বাভাবিক হতে শুরু করেছে। একটু পরেই দুজনের আবার কড়ি খেলার জন্য ডাক পড়ল। সেই খেলায় স্বেচ্ছায় হেরে গেল অনুভব। অতঃপর দুজনেই রেডি হতে চলল। বিকেল হতেই দলে দলে লোকজন আসতে শুরু করলো। ভালোভাবেই বৌভাত শেষ হলো। পরের দিন সবাই চলে গেছে, এখন শফিক সাহেবেরও চলে যাবেন। এই কথা শুনে ইচ্ছের সেই কি কান্না। সে কিছুতেই এই দাদাজান দাদিজানকে যেতে দিবে না, আর দিলেও তাকে নিয়ে যেতে হবে। সবাই অনেক বুঝিয়ে সুঝেও রাজি করাতে পারল না। অনুভব ইচ্ছেকে অনেক কিছু বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে পারল না। এবার আনোয়ারা বেগমও কান্না করে ফেলল। হুট করে অনুভবের ফোনে কল আসলো। একটু দূরে গিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে বলল, আমার বোনকে কাঁদাচ্ছিস কেন? ওকে যেতে দে, সঙ্গে তুইও যা, তবু ওকে কাঁদাস না। রঙ্গনের কথা শুনে অনুভব বলল, মায়ের থেকে মাসির দরদ বেশি। তোরও কিন্তু বোন আছে, ভুলে যাবি না। হুমকি দিচ্ছিস? মনে করিয়ে দিচ্ছি। যেতে না দিলে কি করবি? কিছুই না, শুনলাম আমার শাশুড়ি আম্মার নাকি হাই প্রেশার, অতিরিক্ত টেনশন নিতে পারে না। তাকে একটুখানি টেনশন দিতাম শুধু। কিসের টেনশন?
শুধু বলতাম আপনার মেয়ের জামাই আসছে বউ নিয়ে যেতে। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। ফোন রাখ শালা, তুই আমার শালা। স্বপ্ন দেখ। কি করে স্বপ্ন দেখব, ঘুমাই তো তোর বোন কেড়ে নিয়েছে। অনুভব বিরক্ত হয়ে ফোন কেটে দিল। উপায় না পেয়ে ইচ্ছেকে নিয়ে দাদা শ্বশুর বাড়ি যেতে রাজি হলো। কালকেই চলে যেতে হবে, আজকের দিনটা আর মেয়েটাকে কাঁদাতে চায় না। রঙ্গন ছাদে উঠে পায়চারি করছে, ভাবছে কি করলে ওহিকে তার হাতে তুলে দেবে, কিন্তু না, এত ভেবেও শেষমেশ কোনো উপায় মাথায় আসলো না। টেনশনে মাথা ফেটে যাচ্ছে। পকেটে হাত দিয়ে দেখলো সিগারেট শেষ। এত রাতে আর বের হলো না। ওহির নাম্বারে কল দিল। ওহির সাথে আজকে আরিয়া ঘুমিয়েছে। হঠাৎ ফোনের শব্দে বিরক্ত নিয়ে উঠে বসলো ওহি। ঘুম চোখে আরিয়াকে ডাকতে ডাকতে বলল, আরিয়া আপু, তোর ফোনের সাউন্ড বন্ধ কর। আরিয়া ঘুমের ঘরেই বলল, কিন্তু আমার ফোন তো অফ করে চার্জে দিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে ওহির ঘুম শেষ। বালিশের নিচ থেকে ফোন বের করে দেখলো রঙ্গন কল করেছে। চুপি চুপি ফোন নিয়ে বেলকনিতে চলে গেল। বিয়ে করব। ওই ভাবা চিকা খেয়ে গেল। সাধারণত কল ধরার পর মানুষ হয় সালাম দেয়, নইলে হ্যালো বলে, আর এই লোক ফোন ধরতেই বলছে বিয়ে করব। কি বিয়ে করব? কাকে? তোর ভাইকে। আস্তাগফিরুল্লাহ। থাপ্পড় দিয়ে তোকে বাংলা কথা বুঝিয়ে দিব। আপনি কি ঝগড়া করতে কল দিয়েছেন? না, বিয়ে পাকা করতে। তার জন্য আমার ভাইকে পটাতে হবে। তোকে বিয়ে করতে তোর ভাইকে কেন পটাতে যাব? নইলে তো বিয়ে দিবে না। সেসব কথা বাদ দে, এখন বল তোর কেমন ছেলে পছন্দ। ওই অবাক হলো, তবুও বুঝতে না দিয়ে বলল, শান্ত, ভদ্র, সবার সাথে সুন্দর করে কথা বলবে, কোনো বাজে স্বভাব থাকবে না, ভালো মানুষ হবে, একটা ভালো চাকরি করবে, এইটুকুই। রঙ্গন সব শুনে থতমত গলায় বলল, এগুলোর মধ্যে আমি কই? আপনি তো নেই, তাহলে আমাকে কেন পছন্দ করিস? ওই উত্তর করতে পারল না। তাই তো সে কেন রঙ্গনকে পছন্দ করে, এর উত্তর তার নিজেরই জানা নেই। রঙ্গন গম্ভীর গলায় বলল, এই জন্যই শালার মাইয়া মানুষ আমার পছন্দ নয়। এরা বলে এক আর করে আরেক। আমার ভাই তো ছেলে, তাকে কেন অপছন্দ করেন? আমি কি শরীফা যে ওকে পছন্দ করতে যাব? ওহি হতভম্ব হয়ে গেল। সে ঠিক করেছিল রঙ্গনের সাথে কঠিন হয়ে কথা বলার চেষ্টা করবে, কিন্তু না, আর পারল না। তবে কিছু সময় পরে নিজে থেকেই বলল, আমার জন্য আপনি কি করতে পারবেন? আমার বাচ্চা কাচ্চার মা বানিয়ে দিতে পারবো। উল্টোপাল্টা কথা বলা বন্ধ করুন, আমি কিছু সিরিয়াস কথা বলতে চাই। বল। ওই লম্বা একটা শ্বাস টেনে বলতে শুরু করলো, আপনি যদি আমাকে সত্যি সত্যি নিজের লাইফে চান, তবে নিজেকে পরিবর্তন করুন, আর সবার প্রথম এই অখাদ্য সিগারেট ছাড়ুন, নিজের পায়ে দাঁড়ান, বেশি ভালো চাকরির দরকার নেই, ছোটোখাটো একটা হলেই চলবে, আমার পরিবারের মন জয় করার চেষ্টা করুন, আর যদি এগুলো করতে না পারেন তবে আমায় ভুলে যান।